কোষে চর বসিয়ে দিল সজীবের গালে। সজীব গাল চেপে ধরে বলল, আজকে চরটা একটু বেশি ব্যথা লেগেছে মা। কোনো সমস্যা নেই, ডোন্ট মাইন্ড। তোর কি লজ্জা হয় না? আমার কোনো লজ্জা নেই। তুমি যখন প্রতিদিন রুটিন করে আমাকে চর মারো, গালাগাল করো, আমিও তেমন রুটিন করে প্রতিদিন মদ খাই, আনন্দ করি। বাসায় একটা গর্ভবতী স্ত্রী, অনাগত সন্তানের জন্য হলো তোর এই মুহূর্তে ভালো হওয়াটা প্রয়োজন। মা, ভালো হওয়ার সময় হলেই ভালো হব, এখন কথা বলো না তো, প্রচন্ড ঘুম পেয়েছে বলেই হেলে দুলে বেডরুমের দিকে পা বাড়ালো। দোষটা আমারই, তোর মতো একটা মদখোরের সাথে রাখির মতো একটা ভালো মেয়েকে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিলাম। বড় পাপ করেছি তোকে গর্ভে ধারণ করে, তার চেয়ে বড় পাপ করেছি রাখির জীবনটা নষ্ট করে। ক্ষোভের সাথে কথাগুলো বলে রোকেয়া বেগম তার রুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকে হেলে দুলে সজীব তার স্ত্রী রাখির সামনে আসতেই রাখি বলল, মদ খেয়ে মাতাল হয়ে প্রতিদিন বাসায় ফিরবে, বাসায় ফিরে বেহুশের মতো 2-3 ঘন্টা ঘুমাবে, ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে চেয়ারে বসবে, পায়ের উপর পা তুলে তোমার প্রেমিকার সাথে রাতভর কথা বলবে। আমি একটা অসুস্থ মানুষ, আমার দিকে তুমি একটিবারও খেয়াল করো না, তাকিয়ে দেখো না, কখনো জানতে চাওনি আমার কেমন অবস্থা, আমার কেমন লাগছে। তো এখন কি হবে? তোকে কি সালাম করে চলতে হবে? তোর মতো তুই থাকবি, আমার মতো আমি। তোকে তো আগেও বলেছি তোকে আমার এখন আর ভালো লাগে না। সজি, তুমি ভুলে যাচ্ছ আমি 7 মাসের গর্ভবতী, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি সবকিছু ভুলে যেতে চাই, আমি আবারও বিয়ে করব, প্রিয়াকে নিয়ে সংসার পাততে চাই। প্রিয়া আমার হার্ট, প্রিয়া আমার কলিজা। ছি সজি, তোমার কি লজ্জা হয় না? তুমি স্ত্রীর সামনে অন্য একটা মেয়ের নাম এভাবে উচ্চারণ করতে পারলে? আমি সব পারি, তোকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দিতেও পারি। সজি, তুমি তো এমন ছিলে না, তুমি দিন দিন কেন এত অধপতনের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছালে? চুপ, একদম চুপ, আর কোনো কথা না বলে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোমার স্ত্রী, তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না। আমি কি পারি আর কি পারি না তা তোকে এখন আমি দেখাবো। এই বলে রাখির চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাখি গিয়ে পড়লো খাটের কোণে, তল পেটে প্রচন্ড ব্যথা পেল। মা গো বলে চিৎকার দিয়ে উঠলো। চিৎকার শুনে রোকেয়া বেগম দৌড়ে আসলো। রুমের ভেতরে ঢুকে রাখির দিকে চোখ পড়তে চমকে উঠলো। দেখতে পেল রাখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে। রোকেয়া বেগম দৌড়ে এসে রাখিকে তোলার চেষ্টা করছে। রাখি ব্যথায় ছটফট করছে, কিন্তু সজীব ফিরেও তাকিয়ে দেখছে না। বৌমাকে ধর, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। কিন্তু সজীব রাখিকে না ধরে বিছানার উপরে উঠে শুয়ে পড়লো। রোকেয়া বেগম সজীবের বাবাকে ডাক দিল। সজীবের বাবা ছুটে আসলো। সজীবের বাবা কেরামত আলী রুমের ভেতরে ঢুকে চমকে উঠলো। দুজন মিলে রাখিকে তুলে হাসপাতালের দিকে ছুটলো। হাসপাতালের বেডে ছটফট করছে রাখি। অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে স্বামী স্ত্রী দুজন। অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বের হয়ে এসে বলল, সরি, গর্ভের সন্তানকে বাঁচানো গেল না। কথাটি শুনে স্বামী স্ত্রী দুজনেই চমকে উঠলো। রোকেয়া বেগম জানতে চাইলো, ডক্টর, আমার বৌমা কেমন আছে? রোগীকে বাঁচাতে হলে এক্ষুনি অপারেশন করতে হবে, আপনারা রিসেপশনে টাকা জমা দিন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। বলেই ডাক্তার অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে গেল। সজীবের মা বাবা অস্থির হয়ে গেল, কি করবে কিছুই মাথায় আসছে না। রোকেয়া বেগম বলল, তুমি এখানে থাকো, আমি বাসা থেকে টাকা নিয়ে আসছি। ঠিক আছে, তুমি টেনশন করো না, বাসায় যাও। রোকেয়া বেগম হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। রোকেয়া বেগম বাসার ভেতরে প্রবেশ করতে ড্রয়িং রুম থেকে কানের কাছে ভেসে আসলো মেয়ে মানুষের হাসাহাসির শব্দ। রোকেয়া বেগম অবাক হয়ে মনে মনে বলল, কি ব্যাপার, আমার বাসায় মেয়ে মানুষের হাসির শব্দ? এই সময় আমাদের বাসায় মেয়ে মানুষ আসলো থেকে? ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই রোকেয়া বেগমের চোখ যেন কপালে উঠলো। এক সুন্দর মেয়ে সজীবকে ফলের ঝুড়ি থেকে আঙ্গুরের থোকা নিয়ে খাইয়ে দিচ্ছে আর হাসাহাসি করছে। রোকেয়া বেগম সোফার পাশে গিয়ে উত্তেজিত হয়ে বলল, সজীব, এই সমস্ত কি? সজীব আর মেয়েটি হাসতে হাসতে দাঁড়িয়ে গেল। সজীব বলল, মা, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ওর নাম পিয়া, ও তোমার ভবিষ্যৎ বৌমা। রোকেয়া বেগম সজীবের গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল, মুখ সামলে কথা বল সজীব, তোর স্ত্রী হাসপাতালের বেডে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে, তোর আঘাতে পেটের সন্তানটা নষ্ট হয়ে গেছে, একটাবারের জন্য তুই দেখতে যাসনি? তোর কি বিবেক বলতে কিছু নেই? বাসায় অন্য মেয়ে মানুষ নিয়ে এসে ফুর্তি করছিস? মা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কে বাঁচলো আর কে মৃত্যু অবস্থায় আছে এটা দেখার সময় আমার নেই। আমি এখন প্রিয়াকে নিয়ে ভাবছি, ওকে আমি বিয়ে করব, সংসার করব। বিয়ে করা তো কোনো অপরাধ না। আমি বেঁচে থাকতে এই মেয়ে কোনোদিনও এই বাড়ির বউ হয়ে আসবে না। ডার্লিং, তোমার মায়ের সমস্ত কি বলছে? আমি নাকি এই বাড়ির বউ হয়ে আসতে পারবো না? এই বুড়ি মহিলাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। অবশ্যই এই মহিলাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, তুমি যা বলবে আজকে থেকে তাই হবে। এই বলে সজীব রোকেয়া বেগমকে ধাক্কা দিয়ে বলল, বের হয়ে যাও, তুমি আজ থেকে বৃদ্ধাশ্রমে থাকবে। রোকেয়া বেগমের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। আমার সন্তান আমার বাসা থেকে আমাকে বের করে দিচ্ছে, তাও আবার একটা মেয়ের জন্য। এত ভালো একটা স্ত্রী রেখে এরকম উশৃঙ্খল পোশাকের একটা মেয়ের জন্য ও আমাকে ধাক্কা দিল। ভাবতে ভাবতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। ফলের ঝুড়িতে থাকা ছুরিটা নিয়ে একের পর এক আঘাত করতে থাকলো নিজের সন্তানের বুকের উপর। সজীব মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়লো ফ্লোরে, ছটফট করতে করতে মারা গেল। প্রিয়া ভয়ে আতঙ্কে দৌড়ে পালিয়ে গেল। নির্বাক রোকেয়া বেগম ছুরিটা হাতে নিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। এদিকে কেরামত আলী অস্থির হয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সামনের দিকে তাকাতেই চমকে উঠলো কেরামত আলী। হাতে ছুরি নিয়ে ড্রয়িং রুমের ভেতর থেকে বের হয়েছে রোকেয়া বেগম। কেরামত আলী দৌড়ে তার সামনে এসে বলল, তোমার হাতে ছুরি কেন? আজ আমি আমার নিজ হাতে নিজের ছেলেকে খুন করেছি। কথাটি শোনা মাত্রই
কেরামত আলীর মাথার উপর যেন বাজ পড়লো। এই ছুরিটা দিয়ে খুন করেছি, এমন পরিস্থিতিতে কোনোদিনও দাঁড়াতে হবে কেরামত আলী কল্পনাও করতে পারেনি। তার স্ত্রীকে কি বলবে সে ভাষা হারিয়ে ফেলেছে। রোকেয়া বেগম কান্না করতে করতে বলল, আমি কিভাবে পারলাম সেই ছোট থেকে আদর যত্নে গড়ে তোলা ছেলেটাকে নিজের হাতে এই সুন্দর পৃথিবী থেকে সরিয়ে দিতে। কেরামত আলী কান্না করতে করতে বলল, রোকেয়া, বৌমা আর নেই। কথাটি শুনে রোকেয়া বেগম চমকে উঠল। এমন সময় দুজন পুলিশ বাসার ভেতরে প্রবেশ করলো। পুলিশকে দেখে রোকেয়া বেগম দৌড়ে মেন দরজার সামনে চলে আসলো। আমি আমার ছেলেকে মেরেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন, ও এখন পরপারের বাসিন্দা। অফিসার রোকেয়া বেগমের সরল স্বীকারোক্তি শুনে একটু অবাক হয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, আপনি কি সজীবের সৎ মা? না অফিসার, আমি সৎ মা নই। তাহলে আপনার গর্ভের সন্তানকে আপনি কেন খুন করলেন? আমি মানুষরূপী একটা অমানুষকে খুন করেছি। আজ যদি ওর স্থানে অন্য কেউ থাকতো তাকেও আজ আমি খুন করতাম, কিন্তু আপনি খুন করলেন কেন? বললাম না ও একটা অমানুষ, তাই ওকে আমি খুন করেছি। কি এমন অপরাধ করেছিল যে নিজের সন্তানকে আপনি নিজ হাতে খুন করলেন? ওর সন্তানকে খুন করেছে, আমি আমার সন্তানকে খুন করেছি। বুঝলাম না, একটু খুলে বলবেন? ওর স্ত্রী রাখি 7 মাসের গর্ভবতী। এই অবস্থায় ওর স্ত্রীর প্রতি কোনো খেয়াল না রেখে উল্টো সে পরকীয়ায় মেতেছে। স্ত্রীকে আঘাত করে গর্ভের সন্তান সহ স্ত্রীকে মেরে ফেলেছে। যখন হাসপাতালের বেডের উপর স্ত্রী ছটফট করছিল তখন অন্য মেয়ে নিয়ে বাসায় ফুর্তি করছিল। আমি তাই ওকে মেরে ফেলেছি। কথাগুলো বলতে বলতে নিজেকে আর সামনে রাখতে পারলো না, হাও মাও করে কান্না শুরু করলো। কেরামত আলী বলল, অফিসার, আমার মতো এমন কুলাঙ্গার সন্তান যেন বাংলার কারো ঘরে জন্ম না নেই। কেরামত আলী কান্না করতে করতে বলল, সৃষ্টিকর্তা, কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমার সুখের সংসারটা পুরে তো ছারখার হয়ে গেছে। প্রিয় দর্শক, অবৈধ সম্পর্কের কারণে একটি পরিবার নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে। তাই একটা কথাই বলবো, সুসম্পর্কের সুবাতাস বয়ে যাক সুখের পরিবারে, আর অবৈধ সম্পর্কগুলো নিপাত যাক।